দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। আমি বলেছিলাম নতুনরা প্রশ্ন পাঠিয়েছে, এই প্রশ্নগুলো আমি আগেই নিয়ে রেখেছিলাম, কিন্তু তারা একটু র্যাপিড ফায়ার আদলে দ্রুত উত্তরগুলো জানতে চাই, কিন্তু আপনি ভাবনারও সুযোগ পাবেন। র্যাপিড ফায়ার একেও জমি যে দ্রুত উত্তর দিতে হবে তা না। আমি প্রথম প্রশ্নটা করছি, 1 নম্বর প্রশ্ন। তারা জানতে চায় রডের দাম কেমন। এই প্রশ্ন দিনে আপনার কয়বার শুনতে হয়? অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। নিশ্চয়ই অনেকেই ফোন টোন করে আপনার কাছ থেকে অনেকে জানতে চায়। ফোন করে, অনেকে পরিচিত হলেই, ভাই রডের দামটা কেমন এখন, এখন কি বাড়বে না সামনে কমবে, আমি বাড়ির কাজটাকে ধরবো না কখন ধরলে ভালো হবে, এই ধরনের অনেক প্রশ্ন এই প্রশ্নগুলো প্রায়ই শুনতে হয়। আমার জি। সম্মুখীন হতে হয়। সেকেন্ড প্রশ্ন, তারা জানতে চায় দেশের ইস্পাত শিল্পের সবচেয়ে বড় মাইক্রো চ্যালেঞ্জ কোনটি? চ্যালেঞ্জ, পুরোটাই চ্যালেঞ্জ। আপনি মাইক্রো চ্যালেঞ্জ বলতে একদম ছোট চ্যালেঞ্জ, যেটা হয়তো কেউ ইগনোরই করে, কিন্তু ভাবে না, কিন্তু এটা ভাবা দরকার, এমন কিছু। আহ, আমি মনে করি যে আমাদের আসলে বৃহৎ চ্যালেঞ্জগুলোই বেশি। আর একদম মাইক্রো চ্যালেঞ্জ হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আরও এক্সপার্টিস তৈরি হওয়া প্রয়োজন। এই জায়গাটাতে আমাদের একটু গ্যাপ আছে, যেটা আমি ইন্ডিয়াতে দেখেছি যে ওদের লোকজন কিন্তু দে আর টু এক্সপার্ট। আর একটা বিষয় হচ্ছে যেটা আমাদের এখান থেকে যারা পড়াশোনা করে বের হয় তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসে, তারা ফিল্ডে কাজ করতে চায় না, তারা অফিসে কাজ করতে। একজন ইঞ্জিনিয়ার সে তো ফিল্ডে কাজ না করলে কিভাবে হবে? সে স্টিল সম্পর্কে পড়াশোনা করে আসছে, তাকে তো ফিল্ডে থাকতে হবে, কিন্তু এই জায়গাটাতে তারা থাকতে চায় না। যার ফলে আমাদের সেই স্কিল পিপলটা তৈরি হওয়ার যে বিষয়টা সেটা একটু গতি কম। এটা কিন্তু খুব মাইনর হলেও এটা আমাদের মানে আমরা অনেকেই ইগনোর করলে এটা আমাদের একটা মেজর প্রবলেমও আছে। এটা নিয়ে আমি একটু বড় প্রশ্ন আপনাকে করবো, আমি সেটা দেখে রেখেছি, কিন্তু আমি তার আগে 3 নম্বর প্রশ্নটা করে ফেলতে চাই। আপনি যেহেতু কনস্ট্রাকশনের ইন্ডাস্ট্রিতে আছেন, কোন বিল্ডিং ম্যাটেরিয়ালের বাজার আগামীতে বেশ সম্ভাবনাময় বলে আপনার কাছে মনে হয়? অ্যাকচুয়াল যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি গ্রো আপ হয়, আপনার সামনের দিকে যায়, তাহলে সবগুলা ইন্ডাস্ট্রি কিন্তু সামনের দিকে যাবে। এবং স্পেসিফিক করে আমি স্টিল, সিমেন্ট বা আপনার কি বলে টাইলস, আপনি জানেন যে এর মধ্যে মাঝে অনেক টাইলস ইন্ডাস্ট্রিও আমাদের এখানে আসছে, আর স্টিল তো আছেই, আরও আসতেছে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা যে আমাদের দেশে কিন্তু বেশ কিছু স্টিল ইন্ডাস্ট্রি এখন শাটডাউন হয়ে গেছে, জি। এটা জানেন কি না? আরও কিছু ইন্ডাস্ট্রি খুব ঝুঁকির মধ্যে আছে। তো সব কিছু মিলিয়ে যদি এইরকম আরও চলতে থাকে, তাহলে তো আপনার আরও কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার একটা মানে সম্ভাবনা সমূহ থেকে ঝুঁকি সম্ভাবনা বেশি আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে যদি এই ধারাবাহিকতা বর্তমান পরিস্থিতি যদি আরও কিছুদিন স্টে করে, ওকে। তাহলে এরকম একটা ব্যাপক সম্ভাবনা আছে। 4 নম্বর প্রশ্ন, ইস্পাত শিল্পে এখন কোনটি বেশি জরুরি, নতুন প্রযুক্তি না নতুন বাজার? নতুন বাজার বেশি প্রয়োজন। ওকে, পরের প্রশ্ন, কাঁচামালের দাম যখন বাড়ে আপনি প্রথমে কি প্ল্যান করেন? কাঁচামালের দাম যখন বাড়ে আমরা তখন এটাকে কাস্টমার এন্ডে যাতে দামটা একবারে না বেড়ে যায়, আমরা চেষ্টা করি প্রিভিয়াস যে সমস্ত আমাদের প্রোডাক্ট থাকে ওগুলোর সাথে মিলিয়ে যাতে একটা সহনশীল পর্যায়ে থাকে প্রাইসটা, সেই দিকটাকে আমরা খেয়াল করি। 6 নম্বর প্রশ্ন, তরুণদের জন্য কোনটা বেশি জরুরি, দ্রুত কাজ করা না ভেবে কাজ করা? ভেবে কাজ করা বেশি জরুরি। ওকে। 7 নম্বর প্রশ্ন, কর্মীদের মাঝে যদি বসকে নিয়ে ভুল ধারণা থাকে তাহলে তার সমাধানের সহজ কৌশল কি? আসলে কর্মী কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য অনেকটা ব্লাডের মতো। মানুষের শরীরে ব্লাড না থাকলে যা হয়, তো কর্মীকে অ্যাক্সেস দিতে হবে তার মালিক পক্ষের সাথে। তার প্রবলেম থাকতেই পারে, একটা মানুষের জীবনে নানান ধরনের সমস্যা থাকে, ব্যক্তিগত, পারিবারিক, শেয়ারের একটা জায়গা থাকতে হবে। যদি এই স্পেসটা থাকে তাহলে তাদের মধ্যে সন্তুষ্টি থাকবে, তাহলে ভুল ধারণা কখনো ভুল ধারণা তৈরি হবে না। ডেফিনেটলি। 8 নম্বর প্রশ্ন, নির্মাণ শিল্পের বাইরে অন্য কোনো সেক্টরে যদি আপনাকে এখন বিনিয়োগের সুযোগ দেওয়া হয় আপনি কোন সেক্টরে বিনিয়োগ করবেন? আমি দুইটা সেক্টর নিয়ে থিঙ্কিং করছি আসলে, সেটা হচ্ছে যে টায়ার ইন্ডাস্ট্রি নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশে যে পরিমাণে ভেহিকেল আছে, তো এই জায়গাটা ইনভেস্ট করা যায় কিনা। আর ব্যাটারি নিয়েও আমি একটা চিন্তা করতেছি, দিস নট ফাইনাল, বাট আই এম থিঙ্কিং দিস।
ওকে, 9 নম্বর প্রশ্ন, একজন ভালো লিডারের কোন হিসাবে সাফল্য মাপা উচিত? ইটস ভেরি ডিফিকাল্ট আসলে, তবে ভালো লিডার তাকে অবশ্যই অ্যাক্সেসটা সবার কাছে, সে যেন সবাই যাতে তার কাছে সহজে যেতে পারে, তার সাথে একটা তার কথা বলতে পারে। একজন লিডার যদি ওই রকম হয় তাহলে কিন্তু সবাই তাকে পছন্দ করে। আর লিডারশিপ যদি একটু অন্যরকম হয় বা তার কাছে যেতে ভয় পায় মানুষ, তাহলে কিন্তু সেটা সফলতা কম আসবে। সো আমি মনে করি যে লিডারকে অবশ্যই ভদ্র, নমনীয় এবং পোলাইট হওয়া দরকার, এবং সকলের অ্যাক্সেসটা যদি হয়, সে যদি মনোযোগ সহকারে তার প্রবলেম শুনে, এটাই আমি মনে করি যে একটা সফলতার একটা দিক হতে পারে। তার মানে আপনার কাছে ভালো লিডারের সংজ্ঞা হচ্ছে যার কাছে সবার অ্যাক্সেস আছে, যাকে সবাই রিচ করতে পারে। রাইট। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন 10 নম্বর, এটাই শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারে। সেটা হচ্ছে, আপনাকে যদি একটি স্মার্ট ফ্যাক্টরি বানানোর সুযোগ দেওয়া হয়, আপনি প্রথম 3টি কাজ কোনটি করবেন? প্রথমে আমি চিন্তা করব ম্যান পাওয়ার। আপনি যত কিছু করেন না কেন, ম্যান পাওয়ার যদি স্কিল না হয় তাহলে কিন্তু সফলতা আপনি পাবেন না। সো আপনাকে আমি ফার্স্ট থিঙ্কিং করব যে ভালো ম্যান পাওয়ার রিকোয়ার করা। আর প্রথম 3টি কাজ বলেছি, আরো 2টি কাজ। আর প্লেসটাকে আমি চিন্তা করব যে আমার কোন প্লেসে ইন্ডাস্ট্রিটা করলে আমার জন্য বেটার হবে, এবং মার্কেটের ডিমান্ডটাকে কোন স্টেজে আছে, যাতে মানুষের বাইং ক্যাপাসিটির মধ্যে থাকে, মানুষ সেটাকে রিসিভ করতে পারে খুব সহজে। এই বিষয়গুলো আমি মাথায় রাখবো। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যেই উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে।